ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন, একটা অধ্যায় থেকে আরেক অধ্যায়ে পদার্পণ। তো ডেমোগ্রাফিক ট্রানজিশন একদম নির্ভর করে হচ্ছে হিস্ট্রিক্যাল পপুলেশনের উপরে। বেসিক্যালি দুটো ক্যারেক্টারিস্টিক্সকে আমরা বর্ণনা করে থাকি ডেমোগ্রাফিক ট্রানজিশনে, একটা হচ্ছে বার্থ রেট আর একটা হচ্ছে ডেথ রেট। এই বার্থ রেট এবং ডেথ রেটের যেই রিলেশনশিপ সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি ডেমোগ্রাফিক ট্রানজিশনের মাধ্যমে। ডেমোগ্রাফিক ট্রানজিশনের 5টা স্টেজ আছে। আপনাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে আমি বলছি যে 5টা স্টেজকে আপনারা প্রথমে ছবিতে দেখাবেন, তারপরে বর্ণনা করবেন। এবং ডেমোগ্রাফি, ইপিডেমিওলজি, রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টগুলো হচ্ছে আপনাদের এক্সাম্পল বেসড। যদি আপনারা এই প্রত্যেকটা স্টেজকে বর্ণনার সাথে সাথে কোন কোন দেশ এই অবস্থানে কখন ছিল এগুলো যদি বর্ণনা করে দেন, আশা করি এটা ম্যাথমেটিক্সের মতো নাম্বার আসে। তো আমরা দেখি 5টা স্টেজ কি কি আছে। প্রথমে হচ্ছে স্টেজ 1 দেখেন। স্টেজ 1 এ হচ্ছে হাই স্টেশনারি, স্টেজ 2 আর্লি এক্সপ্যান্ডিং, স্টেজ 3 লেট এক্সপ্যান্ডিং, স্টেজ 4 লো স্টেশনারি এবং স্টেজ 5 হচ্ছে ডিক্লাইনিং। স্টেজ 5 এ এখন অবস্থান করছে মোস্ট ডেভেলপ ওয়ার্ল্ড, যেটা আমরা হচ্ছে ইউরোপ কে সাধারণত এখানে ধরতে পারি, এবং বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালয়েশিয়া এগুলো এখন স্টেজ 4 এ বিলং করছে। স্টেজ 3 তে বাংলাদেশ ছিল 1980-তে, তারপরে আস্তে আস্তে 2000-এ এসে বাংলাদেশ স্টেজ 4 এর দিকে আসতে থাকে। এখন বাংলাদেশ স্টেজ 4 এ বিলং করছে। আর্লি এক্সপ্যান্ডিং এ 18 সেঞ্চুরিতে ইউরোপ ছিল, ইউরোপ এবং ইস্টার্ন ইউনাইটেড স্টেটস হচ্ছে এই স্টেজে ছিল, এটা 18 সেঞ্চুরির দিকে। এবং স্টেজ 1 এটা হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন হয়, মানে একদম এগ্রিকালচার যখন ছিল, সেই সময়টা এই স্টেজে ছিল। স্টেজ 1 হচ্ছে আপনার ডেথ রেট এবং স্টেজ 1 এ আমরা দেখতে পাই যে ডেথ রেট এবং বার্থ রেট দুটোই হাই ছিল, যার ফলে দেখা যায় পপুলেশন সাইজ রিমেইন কনস্ট্যান্ট। এটা হচ্ছে ইউরোপ এবং ইস্টার্ন ইউনাইটেড স্টেটস 19th সেঞ্চুরিতে এই অবস্থানে ছিল। তারপরে হচ্ছে স্টেজ 2। স্টেজ 2 তে আমরা দেখছি ডেথ রেটটা কমে আসছে, কাদের মধ্যে, স্পেশালি অ্যামং চিলড্রেন। এটা হচ্ছে আপনার হেলথ ফ্যাসিলিটিসটা ইমপ্রুভমেন্টের কারণে এবং ইমিউনাইজেশন প্রোগ্রামটা সফল হওয়ার কারণে তখন স্টেজ 1 এ দেখা গেল ওই পপুলেশন গুলো কনভার্টেড হয়ে গেল এবং র্যাপিড পপুলেশন গ্রোথ হতে থাকলো। তার এই স্টেজটাতে লিস্ট ডেভেলপড কান্ট্রি গুলো বিলং করে এখনকার দিনে, যেমন ইয়েমেন, আফগানিস্তান, প্যালেস্টাইনিয়ান টেরিটরিজ, ইরাক, সাব সাহারান আফ্রিকা, এই দেশগুলো স্টেজ 2 তে বিলং করে এখন। স্টেজ 3 হচ্ছে বার্থ রেট গ্রাজুয়ালি ডিক্রিজ, ইউজুয়ালি অ্যাজ এ রেজাল্ট অফ ইমপ্রুভ ইকোনমিক কন্ডিশনস and increase in women's status and access to contraception. বাংলাদেশে কন্ট্রাসেপশন প্রিভিলেন্স দেখা যাচ্ছে এখন খুবই ভালো। এই স্টেজ 3 তে 1980-তে বাংলাদেশ যখন ছিল তখন থেকেই মেইনলি আমরা ফ্যামিলি প্ল্যানিং, তারপরে ইমিউনাইজেশনে সফলতা অর্জন শুরু করি, সেখান থেকে বাংলাদেশ আস্তে আস্তে উন্নতির দিকে গেল। স্টেজ 4 এ এখন আমরা। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে পপুলেশন গ্রোথ কন্টিনিউ করছে, কিন্তু একটা লোয়ার ট্রেন্ড তখন শুরু হয়ে গেছে অলমোস্ট। সেটা হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে বর্তমানে দেখছি সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, সৌদি আরবিয়া, এই কান্ট্রিগুলো স্টেজ 3 তে বিলং করছে। তারপর
স্টেজ 4-এ আমরা যখন আসি, স্টেজ 4-এ কি হচ্ছে, বার্থ রেট এবং ডেথ রেট দুটোই কমে যাচ্ছে। তখন কি হচ্ছে, পপুলেশন স্টেবিলাইজেশন হচ্ছে। এই যে আমরা বলছি বাংলাদেশ এখন বিলো জাস্ট নিয়ার টু রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি, এইখানে হচ্ছে বাংলাদেশে এখন পপুলেশন গ্রোথটা কিন্তু স্ট্যাবল আছে। এই 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 দেশগুলো কি হয় তখন, স্ট্রঙ্গার ইকোনমিক, হায়ার লেভেল অফ এডুকেশন, বেটার হেলথ কেয়ার অ্যান্ড হাই প্রপোর্শন অফ ওয়ার্কিং ওমেন অ্যান্ড ফার্টিলিটি রেট হভারিং অ্যারাউন্ড 2 চিলড্রেন। এই যে আমি বললাম যে রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি সেই জায়গাটায় অবস্থান করে। আর্জেন্টিনা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সব এই দেশগুলো এখন আমরা স্টেজ 4-এ অবস্থান করছে। স্টেজ 5-এ যে আমি দেখছি যে আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে ফার্টিলিটি রেটটা ফল করছে, একদম বিলো রিপ্লেসমেন্ট লেভেল চলে যাবে, তারপরে এল্ডারলি পপুলেশন বেড়ে যাবে। এই ক্ষেত্রে দেখা যায় এখন জাপানও কিন্তু স্টেজ 5-এ বিলং করে। ইউরোপিয়ান অ্যান্ড ইস্ট এশিয়ান কান্ট্রি, যে জাপানের কথা আমি বললাম, জাপান স্টেজ 5-এর মধ্যে পড়ে। তো এই যে 5টা স্টেজ, এই 5টা স্টেজকে আমরা যদি নামে নামে দেখতে চাই, তাহলে একদম প্রথমে আমি যেটা আপনাদের বললাম যে একদম ছবি ধরে যেতে হবে। প্রথমে আপনারা ছবিটা প্র্যাকটিস করে নেবেন। শেখার উপায় হচ্ছে ছবিটা প্র্যাকটিস করে, ছবির সাথে সাথে আপনারা যখন এই যে এই জায়গাটায় আপনারা লিখলেন যে হাই স্টেশনের কি, আমার বার্থ রেট দুটোই হাই থাকছে, যার ক্ষেত্রে কি হচ্ছে, পপুলেশন গ্রোথ আমার স্টেশনারি। হ্যাঁ, এবং এক্সাম্পলটা লিখলেন। এই ছবির মধ্যে যদি আপনারা লিখে লিখে পড়েন, তাহলে আমার মনে হয় আত্মস্থ করতে খুব একটা কঠিন কিছু হবে না। ছবিটার কথা আমি একটু বর্ণনা করে দিই। ছবিটা হচ্ছে 3টা কালার এখানে ইউজ করা হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই 3টা কালার। একটা হচ্ছে বার্থ রেট, একটা ডেথ রেট, এবং আরেকটা হচ্ছে টোটাল পপুলেশন, যেটা ন্যাচারাল ইনক্রিজ আমরা দেখাচ্ছি, ন্যাচারাল ডিক্রিজ দেখাচ্ছি, ডিক্লাইন করছে যখন। তো এই যে পপুলেশন, টোটাল পপুলেশনকে আমরা একটা কালার দিব, বার্থ রেটকে একটা এবং ডেথ রেটকে একটা দিব। এবং ছবিটার লক্ষণীয় 3টা বিষয় আছে, কালার তো একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন একদম স্টেজ 1 এবং স্টেজ 5, স্টেজ 1-এ দেখেন একদম হাই, স্টেজ 5-এ হচ্ছে একদম লো, এবং মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আপনারা যদি 3টা ভাগ করে নিয়ে ছবিটা আঁকে, তাহলে আমার মনে হয় এই ছবিটায় আপনাদেরকে ফুল মার্কস এনে দেওয়ার জন্য অনেকাংশে সাহায্য করবে। এই যে আমরা পড়ছি এখন বাংলাদেশ, আমি আগেই বর্ণনা করে ফেলেছি যে আমরা 4th ফেজে এখন বিলং করছি। সেকেন্ড ফেজে আমরা ছিলাম 1980-তে, তারপর 2000-এ যে আমরা থার্ড ফেজে গেলাম, এখন বর্তমানে আমরা 4th ফেজে বিলং করছি। এটা কিন্তু আসার কথা। তারপর হচ্ছে যে এই যে বাংলাদেশ দেখেন 1950 থেকে 2050 আমরা যদি পপুলেশন প্রজেকশন করে থাকি, আমি একটু সময় নিচ্ছি আজানটা শেষ হওয়া পর্যন্ত, ঠিক আছে? ওকে ম্যাডাম। জি ম্যাডাম।
ওকে, থ্যাংক ইউ। তো এখানে আমরা দেখছি যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, আমরা বলছি যে আমাদের ক্রুড বার্থ রেট এবং ক্রুড ডেথ রেটের একটা পপুলেশন প্রজেকশন আমরা যদি করি, তাহলে দেখা যাচ্ছে যে একটা ট্রেন্ড আমরা বুঝতে পারছি এখান থেকে, যে আমাদের ডেথ রেট এবং বার্থ রেটের ক্রুড এস্টিমেশনটা আমরা এখান থেকে পেয়ে থাকি। যদি আমরা এই 100 বছরের পপুলেশন এস্টিমেশন করি বা পপুলেশন প্রজেকশন করি, তাহলে এখানে আমরা একটা ট্রেন্ড দেখতে পাবো। এখন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে কিছু লিমিটেশন, দুটো লিমিটেশন আছে মেইনলি, যে ডেমোগ্রাফি তে আমরা ফার্টিলিটি, মর্টালিটি এবং মাইগ্রেশনকে ফোকাস করি। তো ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে আমরা মাইগ্রেশনটাকে কনসিডার করছি না, আমরা শুধু বার্থ রেট এবং ডেথ রেটটাকে এখানে দেখতে পাই একটা রিলেশনশিপ, যেখানে মাইগ্রেশনটাকে ইগনোর করা হয়েছে। আরেকটা কথা হচ্ছে যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে একটা দেশের কত সময় লাগবে, সেটা আমরা এই মডেল থেকে প্রেডিক্ট করতে পারি না। এই দুটো লিমিটেশন ছাড়া আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে বার্থ রেট এবং ডেথ রেটের রিলেশনশিপ দেখতে পাই, এবং আমরা পপুলেশন প্যাটার্নটা কি সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে থাকি। এই হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। এটা হচ্ছে একটাই প্রশ্ন হবে এখান থেকে, সেটা হচ্ছে এই যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটাকে আপনার একটা সুইটেবল ফিগার দিয়ে এবং ডিফারেন্ট স্টেজটাকে আপনি এক্সপ্লেন করবেন উইথ এক্সাম্পল। এটা 10 মার্কসের একটা কোশ্চেন হয়। আর কেউ কি ওয়েট করছেন একটু দেখে নিন। ঠিক আছে, তাহলে এই যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনারা কি বুঝতে পেরেছেন স্টেজ 5টা? ম্যাডাম ফিগারটা আর একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের ফিগারটাই মেইন। হ্যাঁ, এখানে এই যে 5টা স্টেজ আমি বললাম, এই 5টা স্টেজ আমি বর্ণনা করেছি লেখার মাধ্যমে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই 5টা স্টেজ, এই ছবিটা আগে আঁকবেন, একে ছবির ভিতরেই আপনি এক একটা স্টেজকে লিখবেন এবং এক্সাম্পলগুলো বসাবেন, তাহলে আপনার একবারেই প্র্যাকটিস হয়ে যাবে। ছবির 3টা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলেছি আপনাদের, একটা হচ্ছে বার্থ রেট, একটা ডেথ রেট এবং একটা টোটাল পপুলেশন। এই 3টা জিনিসের রিলেশনশিপটাই হচ্ছে আমার ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। এখানে স্টেজ 1 এবং স্টেজ 5 বোঝা খুবই সহজ, যে একটা হচ্ছে স্টেশনারি পপুলেশন গ্রোথ হচ্ছে স্টেশনারি, একটা হচ্ছে পপুলেশন গ্রোথ ডিক্লাইনিং। এই দুটো জিনিস কনফিউজ করার কোনো মানে অবকাশ নাই। বাকি যেটা হচ্ছে স্টেজ 2 থেকে স্টেজ 4, স্টেজ 2 থেকে স্টেজ 3 থেকে কিন্তু বেশ ডিক্লাইন করেছে। আমার বোধ স্টেজ 4-এ যে আমি দেখছি বার্থ রেট, ডেথ রেট দুটোই ডিক্লাইন করে গেছে। যেটা হচ্ছে স্টেজ 2 এবং স্টেজ 3-র মধ্যে কম্পারিজন, সেটা হচ্ছে খুব স্লাইটলি ডিক্লাইন করছে, স্লোলি ডিক্লাইন করছে, এটাই বোঝাচ্ছে। স্টেজ 1-এ হচ্ছে হাই স্টেশনারি, বার্থ রেট, বোথ রেট, ডেথ রেট বোথ আর হাই, পপুলেশন ইজ ইন স্টেশনারি, পপুলেশন গ্রোথ রেট। তারপরে হচ্ছে স্টেজ 2-তে কি হচ্ছে, আমার ডেথ রেট ডিক্লাইন টেন্ডস টু ডিক্লাইন, আর হচ্ছে বার্থ রেটটাও আমার আস্তে আস্তে স্লো ডাউন করছে। স্টেজ 3-তে যে বোথ বার্থ রেট অ্যান্ড ডেথ রেট ডিক্লাইন হওয়া শুরু করে দিয়েছে। এই যে এক্সাম্পলগুলো, কান্ট্রির এক্সাম্পলগুলো, স্টেজ 1-এ আমার 19th সেঞ্চুরিতে ইউরোপ ছিল এখানে, তারপর ইস্টার্ন ইউনাইটেড স্টেটস ছিল। তারপর স্টেজ 2-তে যে সেটা হচ্ছে আমাদের সেই 1980 সালের বাংলাদেশ স্টেজ 2-তে ছিল। স্টেজ 3-তে যে যদি চিন্তা করি, তাহলে এখানে বাংলাদেশ 2000-এ ছিল স্টেজ 3-তে।
আরো কিছু কান্ট্রি আছে এখানে। স্টেজ 4 এ এশিয়া এখন বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া, মালয়েশিয়া এই কান্ট্রি গুলো এখন এখানে বিলং করছে। এবং স্টেজ 5 এ যে এখানে জাপান, মানে ইস্টার্ন এশিয়ার কান্ট্রি গুলোর মধ্যে এখানে জাপান, ইউরোপ এই কান্ট্রি গুলো স্টেজ 5 এ বিলং করছে। নামেই এখানে দেখেন, নামটা যদি আপনি খেয়াল করেন, স্টেজ 1 এ হচ্ছে আমার হাই স্টেশনারি, স্টেজ 2 আর্লি এক্সপ্যান্ডিং, স্টেজ 3 তে লেট এক্সপ্যান্ডিং, স্টেজ 4 এ যে লো স্টেশনারি অ্যান্ড স্টেজ 5 এ যে আর্লি ডিক্লাইনিং। স্টেজ 1 এর অপোজিট হচ্ছে স্টেজ 4 এবং স্টেজ 2, 3 হচ্ছে খুব কাছাকাছি, আর স্টেজ 5 তো ডিক্লাইনই করে যাচ্ছে পপুলেশন। এই হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। ক্লিয়ার? জি ম্যাডাম। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, এটা মনে হয় যে যখন লিখবো তখন হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপনারা ছবিটার ভিতরে লিখে বেশি না 3 বার যদি প্র্যাকটিস করেন, আমার বিশ্বাস আপনারা এটা আত্মস্থ করতে সক্ষম হবে। আচ্ছা, মাইগ্রেশনটা আমি আপনাদেরকে অলরেডি হ্যান্ড আউট দিয়ে দিয়েছি। আমি আটটায় আর একটা আমার হচ্ছে থিসিস ডিফেন্স আছে আমার ডিপার্টমেন্টের 2 জন স্টুডেন্টের এমপিএইচএবি, তো সেখানে আমি আটটায় ঢুকবো। আপনাদেরকে শুধু মাইগ্রেশনটা আমি একটু ওরিয়েন্টেশন করে দিই। মাইগ্রেশনের দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর। মাইগ্রেশনকে আমরা ক্লাসিফাই করি বিভিন্ন ভাবে, সেখানে দেখেন। আচ্ছা, মাইগ্রেশন তো আমরা বুঝি, মাইগ্রেশন হচ্ছে মুভমেন্ট, হ্যাঁ, সেটা আপনার উইদিন ন্যাশনেও হতে পারে অথবা ইন্টারন্যাশনালিও হতে পারে। মাইগ্রেশনকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে উইদিন এ কান্ট্রির অ্যাক্রস পলিটিক্যাল বাউন্ডারিজ আমরা যখন মাইগ্রেট করছি, এটা হতে পারে আরবান টু রুরাল, আরবান টু আরবান, রুরাল টু রুরাল, রুরাল টু আরবান, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল মাইগ্রেশন। আর ইন্টারন্যাশনাল মাইগ্রেশন হচ্ছে যেটা আমরা আমাদের কান্ট্রি বাউন্ডারিকে রেখে বাইরে যাব, তখন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। দুটো শব্দ আমরা খুব ইউজ করি ইন্টারনাল মাইগ্রেশন এবং ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের জন্য। ইন্টারনাল মাইগ্রেশনকে আমরা বলে থাকি এমিগ্রেশন, হ্যাঁ, এমিগ্রেশন হচ্ছে EMIGRATION, এমিগ্রেশন। আর ইন্টারন্যাশনাল মাইগ্রেশনকে আমরা আসসালামু আলাইকুম বলে ম্যাম। থাকি। কেউ ওয়ালাইকুম আসসালাম। আমাদের আসসালামু আলাইকুম ম্যাডাম, ওই কিছু ওয়েটিং রুমে বোধহয় কেউ আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি দেখছি। উনি না, ও আচ্ছা, মনে হয় ইন্টারাপশন হয়ে গিয়েছিল, উনি আগেই জয়েন করেছিলেন, ছিলেন আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই যে মাইগ্রেশনটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে পলিটিক্যাল বাউন্ডারির ভিত্তিতে, তারপরে হচ্ছে মুভমেন্ট প্যাটার্নের উপরে, এবং ডিসিশন মেকিং অ্যাপ্রোচ। এটা গ্রসলি ম্যাডাম আমরা একটা এই ইন্টারাপ্ট 3 করি ভাগে। ম্যাডাম, এক্সটার্নাল হ্যাঁ, মাইগ্রেশন কি জানি বলছিলেন, কি জানি বলে, এটা বলেন নাই। আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনাল মাইগ্রেশনটাকে আমরা ইমিগ্রেশন বলি, IMMIGRATION, ইমিগ্রেশন। আর ওটা হচ্ছে এমিগ্রেশন, হ্যাঁ, ওটা হচ্ছে আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। সাপোজ আমরা বাংলাদেশ থেকে অন্য দেশে মাইগ্রেট হয়ে চলে গেলাম, তখন কি আমরা সেই দেশের ইমিগ্র্যান্ট, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে আমি গ্রাম থেকে ঢাকা শহরে আসছি, সেটা হচ্ছে আমি এমিগ্র্যান্ট, মানে উইদিন দ্য বাউন্ডারি আমরা মুভমেন্টটা করছি। সেটা হতে পারে চাকরির পারপাসে, পড়াশোনার ক্ষেত্রে, দেখা যায় যে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে, যেমন আমরা এটাও কাজের সুবাদে হতে পারে, অনেকে পলিটিক্যাল শেল্টারের জন্য আসে, অনেকে দেখা যায় ন্যাচারাল ক্যালামিটি যখন আসে সেই ক্ষেত্রে। এগুলো আমরা পড়বো, আমরা আস্তে আস্তে পড়বো। যে ভলান্টারি মাইগ্রেশন আছে, ইনভলান্টারি মাইগ্রেশন। ভলান্টারি হচ্ছে আমি ইচ্ছা করে গেলাম, এবং ইনভলান্টারি হচ্ছে, না সরি আমি উল্টো বলছি, ভলান্টারি হচ্ছে যে আমরা কোনো অপশনস এর কারণে যখন যাচ্ছি। ইনভলান্টারি হচ্ছে কোনো ফোর্স নাই, হ্যাঁ, যেমন হচ্ছে আনফেভারেবল সিচুয়েশন,
সেটার কারণে ইনভায়রনমেন্টাল অ্যান্ড পলিটিক্যাল ফ্যাক্টরের কারণে আমরা যে মুভমেন্টটা করি সেটা হচ্ছে আমাদের ইনভলান্টারি মাইগ্রেশন। তাহলে আমরা যদি এখন এই যে তিনটা ভাগ পলিটিক্যাল বাউন্ডারির ভিত্তিতে আমি বললাম যে ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল, মানে এমিগ্রেশন এবং ইমিগ্রেশন, এই দুটো আমরা জানলাম। তারপরে আমরা জানবো মুভমেন্ট প্যাটার্নের উপরে। মুভমেন্ট প্যাটার্নের উপরে আমরা তিন ভাগে ভাগ করি, একটা স্টেপ মাইগ্রেশন, একটা সার্কুলার মাইগ্রেশন, একটা চেইন মাইগ্রেশন। স্টেপ মাইগ্রেশন হচ্ছে যে আমরা যেটা বেদে পল্লীতে যেটা হয়ে থাকে সেটা কি, যে একটা ছোট গ্রুপ যায়, তারা সেটেল করে এবং তাদেরকে দেখে আরেকটা বড় গ্রুপ সেখানে মাইগ্রেট করে যায়, এটা। আচ্ছা, আমরা টাইম আউট হয়ে যাবে, আমি আপনাদেরকে লেকচারটা দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখবেন। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তো যেটা আমার বলার ছিল, আমি এই 10 মিনিটের মধ্যে শেষ করে দেব, 10 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে আমাদের পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর। আপনারা কি বলতে পারবেন যে পুশ ফ্যাক্টর কি আর পুল ফ্যাক্টর কি? না ম্যাডাম, এগুলো তো কখনো শোনা হয়নি আসলে। আচ্ছা, ঠিক আছে। মনে হয় আমরা না ম্যাডাম, যদি শোনা হয়নি আর কি। আচ্ছা, আমরা যদি ডোরের কথা চিন্তা করি, গ্লাস ডোর গুলো এখন আমরা যে কোনো হাই অফিসিয়ালদের ক্ষেত্রে অথবা দেখা যায় যে এসি রুম গুলোতে আমরা ঢুকতে যাই, লেখা থাকে পুশ এবং পুল, এটা তো আমরা বুঝি, তাই না? পুশ মানে টানা, পুল মানে ধাক্কা দেওয়া, এটাই মানে হচ্ছে আপনার, হ্যাঁ জি, আপনাকে আকৃষ্ট করছে কোনো কিছু, পুল করছে কি সেগুলো, যেমন হচ্ছে আপনার জব অপরচুনিটি নাই, তারপরে পোভার্টি আছে, আনসাস্টেনেবল লাইভলিহুড, এগুলো আপনাকে ঠেলে দিচ্ছে, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি ভালো অপরচুনিটির দিকে যাও, তুমি কোনো ইনোভেশনের দিকে যাও, সেটা হচ্ছে পুল ফ্যাক্টর। হ্যাঁ, আপনার যত নেগেটিভ ইস্যু সেগুলো পুশ ফ্যাক্টর হবে এবং যত পজিটিভ ইস্যু সেটা হবে পুল ফ্যাক্টর, সেটা ইকোনমিক ক্ষেত্রে হোক, সোশিও পলিটিক্যাল হোক, অথবা আপনার ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রেই হোক। ঠিক আছে, তাহলে আমি বেসিক কনসেপ্টটা কি বললাম পুশ এবং পুল ফ্যাক্টরের ক্ষেত্রে? পুশ এবং পুলের ক্ষেত্রে বেসিক কনসেপ্ট হলো সকল নেগেটিভ ইস্যুগুলো হচ্ছে আমাকে পুশ করবে মাইগ্রেশনের জন্য এবং সকল পজিটিভ ফ্যাক্টরগুলো আমাকে পুল করবে। হ্যাঁ, পজিটিভ ফ্যাক্টর এখানে দেখেন, আমি বলছি পজিটিভ ফ্যাক্টর হচ্ছে পুল করবে আমাকে, আমি ন্যাচারাল ডিজাস্টার লিখেছি পুল ফ্যাক্টর, তাহলে কি হচ্ছে, ন্যাচারাল ডিজাস্টার যে এলাকা থাকছে সেই এলাকা থেকে আমি অন্য এলাকায় মাইগ্রেট করে চলে যাচ্ছি, এটাও কিন্তু একটা পজিটিভ। পুশ ব্যাক আর পুশ ইন, মানে ব্যাপারটা তো এরকমই তাহলে ম্যাডাম, মানে পজিটিভ আর নেগেটিভ। জি জি, ওকে ম্যাডাম। এখন একটা সিটিতে মাইগ্রেশন হলে প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুটো দিক থাকে, তাই তো? তাহলে একটা শহরে যখন মাইগ্রেশন, ঢাকা শহরে আজকে 2 কোটি বেশি জনসংখ্যা, এখানে ভালো কিছু দিক আছে, খারাপ কিছু দিক আছে। তো ভালো দিকগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখি কি হচ্ছে, আমাদের অনেক উন্নয়ন হচ্ছে, এলাকা ভিত্তিক আমরা যদি চিন্তা করি এলাকার উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, আবার খারাপ দিক কি, খারাপ দিক হচ্ছে যে এই যে এলাকার নিজস্বতা সেটা আমরা হারিয়ে ফেলছি। কেন? কারণ বিভিন্ন কালচারের মানুষ যখন এক হচ্ছে তখন ভালো মন্দ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাতে কি হচ্ছে যে ওই এলাকার নিজস্ব কিছু কালচার, কিছু ইথিক্স, কিছু নর্মস, ভ্যালুস থাকে। হ্যাঁ, সেটা থেকে আমরা অনেকটাই ডাইভার্ট হয়ে যাচ্ছি এখন, যেটা আসলে কাম্য নয়।
এখন এই যে মাইগ্রেশনের কিছু কমন টার্মিনোলজি আমি ইউজ করেছি এখানে, আপনারা দেখেন এগুলো সব সময় আপনারা ইউজ করেন কিন্তু হয়তো বা এইভাবে ইউজ টু না। এই যে আমি এখানে দেখেন যে ইমিগ্র্যান্ট অ্যান্ড এমিগ্র্যান্ট, এটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে যদি দেখা যায় নিজের এলাকাতে আমরা এক এলাকা থেকে আরেক এলাকায় একই দেশের মধ্যে মুভমেন্ট করছি, সেটা হচ্ছে এমিগ্র্যান্ট। আর ইমিগ্র্যান্ট যখন আমরা ফরেন কান্ট্রিতে যাচ্ছি, আমাদের দেশে যখন এই যে আহ, আহ, ইয়ে থেকে সোমালিয়ান স্টুডেন্ট গুলো আমাদের দেশে আসছে, তারা কিন্তু ইমিগ্র্যান্ট, হ্যাঁ, আমাদের দেশের থেকে। আবার আমরা যখন বাইরের দেশে যাচ্ছি তখন আমরা ইমিগ্র্যান্ট হয়ে যাচ্ছি। ইনমাইগ্রেন্ট হচ্ছে দোজ লিভিং দেয়ার প্লেস অফ অরিজিন। আউট মাইগ্রেন্ট হচ্ছে মাইগ্রেশন মুভমেন্ট বিটুইন ভিলেজ, ব্লক অ্যান্ড ডিস্ট্রিক্ট। এক এলাকা থেকে আরেক এলাকায় আমরা যখন মুভমেন্ট করছি। কমিউটার শব্দটা আপনাদের সাথে খুবই পরিচিত, আমরা কমিউটার ট্রেন বলে থাকি। ওয়ান হু মুভস ফর ডেইলি আর্নিং। ডেইলি আর্নিং এর জন্য আমরা যখন প্যাসেঞ্জারি করছি সেটা হচ্ছে আমাদের কমিউটার। গ্রস মাইগ্রেশন হচ্ছে টোটাল মাইগ্রেশনটাকে আমরা কাউন্ট করছি, এমিগ্রেশন প্লাস ইমিগ্রেশন, এটা হচ্ছে আমাদের গ্রস মাইগ্রেশন। নেট মাইগ্রেশন হচ্ছে এই ইমিগ্রেশন এবং এমিগ্রেশনের যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে নেট মাইগ্রেশন। রিফিউজি খুব একটা পরিচিত শব্দ আমাদের মধ্যে, সেটা হচ্ছে if one because of external pressure or reason leaves his place of residence and takes shelter in another place within the same or different country। আমাদের দেশে এখন রিফিউজি কারা বলতে পারবেন? বর্তমানের হট কেক রিফিউজি। ম্যাডাম রোহিঙ্গা রোহিঙ্গা হ্যাঁ, রোহিঙ্গারা আমাদের দেশে রিফিউজি। আবার হচ্ছে যুদ্ধর আগে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে যারা চলে আসছিল আমাদের দেশে শেল্টার নেওয়ার জন্য, তাদেরকেও কিন্তু আমরা রিফিউজি বলে থাকি, তাই না? তো এই শব্দগুলো কিন্তু সচরাচর আমরা ইউজ করি কিন্তু হয়তো ওভাবে আমরা ওরিয়েন্টেড না। আজকে একটু কনসেপ্ট ক্লিয়ার হলো আপনাদের? ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল, জি ম্যাডাম। বল। এমিগ্রেশন আর হচ্ছে কি ইন্টারনাল মাইগ্রেশন, এই দুটো কি এক? এক, হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু ইন্টারনাল এটা। মাইগ্রেশন ম্যাডাম হচ্ছে আমি সাপোজ সিলেটের লোকজন ঢাকায় আসলো, তাহলে সেটা হ্যাঁ, ইন্টারনাল মাইগ্রেশন হলো। ইন্টারনাল, জি, উইদিন কান্ট্রি, একই দেশের মনে মধ্যে। হচ্ছে এমিগ্রেশন তো মনে হচ্ছে যে অন্য দেশের লোক যদি বাংলাদেশে আসে, যে সাপোজ ইন্ডিয়ার কোনো লোক যদি বাংলাদেশে আসে, তাহলে তো না, মনে হয় এমিগ্রেশন। ইমিগ্রেন্ট, তারা হবে ইমিগ্রেন্ট। হ্যাঁ, এমিগ্রেন্ট বলছে যে দেখেন এখানে কন্টিনেন্ট টু কন্টিনেন্ট, কন্টিনেন্ট টু কন্টিনেন্ট মাইগ্রেশন। যেমন হচ্ছে লিভিং এমিগ্রেন্ট, দেয়ার ওন কান্ট্রি, এইখানে লিভিং দের ওন এরিয়া হবে, এটা কান্ট্রি হবে না, এটা হচ্ছে ওন এরিয়া। হ্যাঁ, একই কন্টিনেন্টের মধ্যে যখন আমরা মুভমেন্টটা করছি তখন সেটাকে আমরা বলছি এমিগ্রেন্ট। ঠিক আছে, আর ম্যাডাম। কিছু? না ম্যাডাম ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের জন্য, আপনার কি কেউ ইউনিভার্সিটি আসেন? না ম্যাডাম, যাওয়া পড়ে না ম্যাডাম। আচ্ছা, ইউনিভার্সিটিতে আসলে ডেমোগ্রাফি আমাদের হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের একজন প্রফেসর আছেন। স্যার আমারও ডাইরেক্ট টিচার, আমার এমফিল এর টিচার ছিলেন প্রফেসর এম মনসুর আহমেদ। স্যারের একটা বই আছে ডেমোগ্রাফির, ওই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, স্যার আমাকে দিয়ে রেখেছেন ডেমোগ্রাফি পড়ার জন্য। এই বইটা খুব ভালো, আমরাও ফলো করেছি, এটা ওইটা ভালো কি বই। কোথায় পাওয়া যাবে? ইউনিভার্সিটি কোথায় পাওয়া যাবে? ম্যাডাম দূর থেকে ডিপার্টমেন্টে আছে। ম্যাডাম দূর থেকে কেমনি পাবো ম্যাডাম? আমরা তো ম্যাডাম বিভিন্ন ডিস্ট্রিক্ট আছি, যেমন বগুড়ায় আছি, আমরা নওগাঁতে আছি, আমরা। তাহলে যারা ঢাকায় আছে ম্যাডাম। তাদের সাথে একটু কন্টাক্ট করলে, আমি সপ্তাহে 2 দিন যাই ও, ইউনিভার্সিটিতে। ওকে ওকে ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, ওটা নিয়ে ইউনিভার্সিটি কালেকশন কোথায় করে পাবো? আমাদের ভিতরে। জি, ইউনিভার্সিটিতে কোথায়? এটা কি ওই যে কোনো আমার ডিপার্টমেন্টে? ডিপার্টমেন্টে, হ্যাঁ, এপিডেমিওলজি ডিপার্টমেন্টে আমি G10 এ বসি। আমার সাইন ইয়েও আছে, নেম কার্ড আছে আমার রুমের সামনে। আর আমার ফোন নাম্বারটা আছে নিশ্চয়ই আপনাদের কাছে। তো
তো আপনারা আমাকে হয়তো আগের দিন ফোন দিলে আমি যাব কিনা একটু কনফার্ম হয়ে গেলে আপনাদের আর ছুটতে হবে না। আর হচ্ছে যারা দূরে আছেন তাদের জন্য বলছি, যারা কাছে আছেন তারা একটু হেল্প করলেন। ম্যাডাম কবে যান ম্যাডাম? আমি রবিবারে এবং বৃহস্পতিবারে যাই। হ্যাঁ, ওকে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আজকে আমি এখানেই শেষ করছি। ওই মিটিংটার কারণে, এই পরীক্ষাটার কারণে আর কি, ডিসার্টেশন ডিফেন্সের কারণে তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। ধন্যবাদ আপনাকে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম।